আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে। তো এর আগের পর্বে আমরা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে পড়েছিলাম। লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে লিথিয়াম ব্যাটারিরই একটা পরিমার্জিত রূপ। লিথিয়াম ব্যাটারি ছিল প্রাইমারি কোষ, অর্থাৎ লিথিয়াম ব্যাটারিকে রিচার্জ করা সম্ভব ছিল না, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে রিচার্জেবল কোষ, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের সঞ্চয়ী কোষ। তাই লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে আমরা ব্যবহার করার পর যখন এটা তড়িৎচালক শক্তিটা কমে আসবে তখন পুনরায় রিচার্জ করে তড়িৎচালক শক্তিটাকে পূর্ণ করে পুনরায় ব্যবহার করতে পারবো। তো লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারির মধ্যে ক্যাথোড অ্যানোড বিশ্লেষ্য প্রত্যেক ক্ষেত্রেই পার্থক্য আছে। তো প্রথমত লিথিয়াম আয়ন ব্যাটারিতে যে অ্যানোড ব্যবহৃত হয় সেটা কিন্তু লিথিয়াম পরমাণু না, শুধুমাত্র লিথিয়াম পরমাণুগুলো হচ্ছে দুইটা গ্রাফাইট শীটের মধ্যে আবদ্ধ থাকে, যার কারণে লিথিয়ামযুক্ত গ্রাফাইট হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামযুক্ত গ্রাফাইটের সংকেত, যেখানে লিথিয়াম পরমাণুর সংখ্যা অজ্ঞাত, সেটা এক্স দিয়ে প্রকাশ করলাম আমরা, এবং কার্বন সংখ্যা 6টি। এরপরে হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির ক্যাথোড হিসেবে কাজ করবে কোনটি? তা আমরা জানি যে লিথিয়াম ব্যাটারিতে ক্যাথোড হিসেবে কাজ করে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোড হিসেবে কাজ করবে কোনো লিথিয়াম মেটাল অক্সাইড। সেটা হতে পারে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড কিংবা লিথিয়াম আয়রন ফসফেট। ক্যাথোড হিসেবে কিন্তু আমরা যে কোনো লিথিয়াম মেটাল অক্সাইড ব্যবহার করব, সেটা লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, লিথিয়াম ফেরাস ফসফেট, যে কোনো একটা হতে পারে। তো আমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা ব্যবহার করব, এমন না যে সবগুলোই মিলে ক্যাথোড তৈরি করছে, যে কোনো একটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। তো এক এক ব্যাটারিতে এক একটাকে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। তো লিথিয়াম আয়ন ব্যাটারির তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হচ্ছে জৈব দ্রাবকে দ্রবীভূত লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেটের 1 মোলার ঘনমাত্রার দ্রবণ। তো আমরা জানি যে এর আগে যখন আমরা লিথিয়াম ব্যাটারি পড়েছিলাম সেটার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কিন্তু লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেট ছিল না, সেখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে লিথিয়াম পারক্লোরেট ব্যবহার করেছিলাম। কিন্তু এইখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে হচ্ছে জৈব দ্রাবকে অর্থাৎ ডাইইথাইল কার্বনেট বা ইথাইল মিথাইল কার্বনেটের দ্রবীভূত লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেটের 1 মোলার ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করব। তো এই বিশ্লেষ্য হিসেবে আমরা লিথিয়াম হেক্সাফ্লোরো ফসফেটের 1 মোলার ঘনমাত্রার দ্রবণ নিলাম। এখন এই লিথিয়াম আয়ন ব্যাটারির ডিসচার্জিং প্রক্রিয়া, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারিটা যখন তড়িৎ রাসায়নিক কোষ হিসেবে কাজ করবে তখন এখানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন হবে। তখন অ্যানোডে যে জারণ অর্ধবিক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হবে সেই সম্পর্কে আমরা এখন দেখব। তো অ্যানোডে আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম যুক্ত গ্রাফাইট আছে, এটা অ্যানোডে বিক্রিয়া অংশগ্রহণ করবে অর্থাৎ জারণ ঘটবে। তো এখানে এক্সমোল গ্রাফাইট যুক্ত লিথিয়ামে যে এক্সমোল পরমাণু উপস্থিত আছে সেগুলো এক্সমোল ইলেকট্রন ত্যাগ করে এক্সমোল লিথিয়াম আয়নে রূপান্তরিত হবে, সাথে তৈরি হবে 6 মোল কার্বন এবং তার সাথে এক্সমোল ইলেকট্রন। জারণ অর্ধবিক্রিয়ায় আমরা দেখতে পেলাম লিথিয়াম গ্রাফাইটের যে একটা যৌগ তৈরি হয়েছে এখানে, সেই লিথিয়াম গ্রাফাইট যৌগটা এক্সমোল ইলেকট্রন ত্যাগ করে এক্সমোল লিথিয়াম আয়ন এবং 6 মোল কার্বন বা গ্রাফাইট তৈরি করলো। এখন হবে ক্যাথোডে বিক্রিয়া। তো ক্যাথোডে আমরা জানি বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তো আমরা যদি ধরে নেই লিথিয়াম কোবাল্ট অক্সাইড দিয়ে ক্যাথোডটা তৈরি এই ব্যাটারির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখানে লিথিয়াম কোবাল্ট অক্সাইড হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। পাশাপাশি এই যে লিথিয়াম আয়নগুলো তৈরি হয়েছিল অ্যানোডে, সেই লিথিয়াম আয়নগুলো কিন্তু প্রবাহিত হয়ে ক্যাথোডের কাছে পৌঁছে বিক্রিয়া অংশগ্রহণ করবে। অর্থাৎ এখানে ক্যাথোডে বিক্রিয়ক হিসেবে কাজ করছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড, তার সাথে এক্সমোল লিথিয়াম আয়ন এবং এক্সমোল ইলেকট্রন। তো এখানে কিভাবে বিদ্যুৎ প্রবাহটা মূলত সৃষ্টি হয়? এই জারণ অর্ধবিক্রিয়ায় যে এক্সমোল ইলেকট্রন ত্যাগ করা হলো সেই ইলেকট্রনগুলো এই অ্যানোড থেকে প্রবাহিত হয়ে বাহ্যিক যে পরিবাহী তার যুক্ত আছে সেই পরিবাহী তার দিয়ে যে ক্যাথোডে পৌঁছায় এবং ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া সংঘটিত করতে সাহায্য করে। তবে এখানে যে লিথিয়াম কোবাল্ট অক্সাইডটা বিজারণ অর্ধবিক্রিয়ায় ক্যাথোড হিসেবে কাজ করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 - x লিখেছি, কারণ এখানে এক্সমোল লিথিয়াম আয়ন যুক্ত হবে। তাহলে এক্সমোল লিথিয়াম আয়ন যুক্ত হলে এখানে একটা লিথিয়াম আয়ন তৈরি হবে, এ কারণে আমরা এখানে 1 - x দিয়ে প্রকাশ করেছি। তাহলে এই বিক্রিয়ায় লিথিয়াম কোবাল্ট অক্সাইড এক্সমোল লিথিয়াম আয়ন এবং এক্সমোল ইলেকট্রন যুক্ত হয়ে লিথিয়াম কোবাল্ট অক্সাইডে রূপান্তরিত হলো। এখন এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার যোগফল হবে সামগ্রিক কোষ বিক্রিয়া, অর্থাৎ ডিসচার্জিং এর ক্ষেত্রে
এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে যে কোষ বিক্রিয়াটা সম্পন্ন হয় সেই বিক্রিয়া। দুইটা বিক্রিয়া যোগ করলে আমরা এখানে পাচ্ছি গ্রাফাইটে আবদ্ধ লিথিয়াম পরমাণুর সাথে যখন লিথিয়াম 1 - কোবাল্ট অক্সাইড বিক্রিয়া করে তখন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় লিথিয়াম কোবাল্ট অক্সাইড এবং 6 মোল কার্বন বা গ্রাফাইট। তো এখানে এই যে x মোল লিথিয়াম আয়ন তৈরি হয়েছিল উৎপাদ হিসেবে, সেই x মোল লিথিয়াম আয়ন পরবর্তী বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হয়ে গেছে, তাই এই x মোল লিথিয়াম আয়ন কিন্তু আমরা এখানে উৎপাদ হিসেবে লিখলাম না। তো এটাই হচ্ছে মূলত ডিসচার্জিং এর ক্ষেত্রে যে কোষ বিক্রিয়া সংঘটিত হবে সেটা। এখন এই কোষের ক্ষেত্রে অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে জারণ অর্ধ বিক্রিয়ায় যে কোষের তড়িৎচালক শক্তি সৃষ্টি হয় সেটা হচ্ছে 3.04 ভোল্ট। সে বিজারণ বিভব হবে 0.66 ভোল্ট। এবং আমরা জানি কোনো একটা কোষের অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের সমষ্টি হচ্ছে কোষের মোট তড়িৎচালক শক্তি। তাই এই লিথিয়াম আয়ন ব্যাটারির মোট পরিচালক শক্তি হবে 3.70 ভোল্ট। তো এখন যেহেতু কোষটা পূর্ণ চার্জিত অবস্থায় 3.7 ভোল্ট বিভব বিশিষ্ট থাকে, যখন আমরা এটাকে ব্যবহার করতে থাকবো আস্তে আস্তে এটা বিভব হ্রাস পাবে এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টে যাওয়ার পরে আমাদের এটাকে আবার পুনরায় চার্জিত করার প্রয়োজন হবে। তো এটা ছিল ডিসচার্জিং বিক্রিয়া। তো যখন আমরা এটাকে রিচার্জ করব অর্থাৎ যখন এটাতে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে রাসায়নিক শক্তি সঞ্চিত করব তখন ঠিক অপোজিট রিঅ্যাকশন হবে। অর্থাৎ এখানে ক্যাথোডে যে বিক্রিয়া সংঘটিত হয়েছিল অর্থাৎ ক্যাথোডে বিক্রিয়া যেটা উৎপাদ ছিল সেটা এখন ক্যাথোডে বিক্রিয়ার বিক্রিয়ক হিসেবে কাজ করবে এবং একইভাবে অ্যানোডে বিক্রিয়ার ফলে যে উৎপাদ তৈরি হয়েছিল সেই উৎপাদগুলো এখন অ্যানোডে বিক্রিয়ার বিক্রিয়ক হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখন রিচার্জিং প্রক্রিয়া যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলো দেখে নিচ্ছি। রিচার্জিং এর ক্ষেত্রে যেটা অ্যানোড ছিল অর্থাৎ অ্যানোডের জারণ প্রক্রিয়া সংঘটিত হয়েছিল, এখন এই অ্যানোডটা আসলে উল্টাভাবে ক্যাথোড হিসেবে কাজ করবে এবং এখানে বিজারণ প্রক্রিয়া সংঘটিত হবে। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া যেটা উৎপাদ ছিল সেটা এখন বিক্রিয়ক। তাহলে x মোল লিথিয়াম আয়ন তার সাথে 6 মোল কার্বন বা গ্রাফাইট এবং x মোল ইলেকট্রন যুক্ত হলে তৈরি হবে গ্রাফাইট যুক্ত লিথিয়াম বা লিথিয়াম পরমাণু যুক্ত গ্রাফাইট যে সংকুশ যৌগটা সেটা। তাহলে এখানে কিন্তু অ্যানোড যেটা ছিল সেখানে বিজারণ প্রক্রিয়া সংঘটিত হলো। তো যদিও আমাদের বইয়ে ভাবে লেখা আছে অ্যানোডে বিজারণ প্রক্রিয়া, কিন্তু আসলে এই তথ্যটা ভুল। কারণ হচ্ছে অ্যানোডে সবসময় জারণ প্রক্রিয়া সংঘটিত হয়। যখন আমরা এখানে বিপরীতভাবে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করব তখন দেখা যায় কি ব্যাটারির যেটা অ্যানোড ছিল সেটা ক্যাথোড হিসেবে কাজ করে এবং যেটা ক্যাথোড ছিল সেটা অ্যানোড হিসেবে কাজ করে। তাই এখন যেটাকে আমরা অ্যানোড বলছিলাম সেটা হবে আসলে ক্যাথোড। তাহলে ক্যাথোডে বিজারণ অর্ধবিক্রিয়া সংঘটিত হলো, সেখানে x মোল লিথিয়াম আয়নের সাথে 6 মোল গ্রাফাইট এবং x মোল ইলেকট্রন যুক্ত হয়ে তৈরি হলো গ্রাফাইট যুক্ত লিথিয়াম পরমাণু। এখন এই যে বিজারণ অর্ধবিক্রিয়া ছিল যেটা ডিসচার্জিং এর বেলায় সেটা হবে জারণ অর্ধবিক্রিয়া এবং এই বিক্রিয়ার যে উৎপাদ সেটা এখন বিক্রিয়ক হিসেবে কাজ করবে। এখানে উৎপাদ ছিল লিথিয়াম কোবাল্ট অক্সাইড, সে x মোল ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম 1 - কোবাল্ট অক্সাইড এবং x মোল লিথিয়াম পরমাণু তৈরি করবে। এখন এই দুইটা বিক্রিয়া অর্থাৎ জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করলে আমরা পাবো সামগ্রিক কোষ বিক্রিয়া। তাহলে এখানে x মোল লিথিয়াম আয়ন যে বিক্রিয়ক হিসেবে কাজ করেছিল এই বিক্রিয়ক আয়নটা কিন্তু আমরা বলতে পারি এই উৎপাদ আয়নটা এখানে বিক্রিয়ক হিসেবে কাজ করেছে, তাই x মোল লিথিয়াম আয়ন কিন্তু বাদ হয়ে যাবে। আমাদের হাতে থাকবে হচ্ছে শুধুমাত্র লিথিয়াম কোবাল্ট অক্সাইড এবং 6 মোল গ্রাফাইট। এদের বিক্রিয়ায় তৈরি হলো গ্রাফাইট যুক্ত লিথিয়াম এবং লিথিয়াম 1 - কোবাল্ট অক্সাইড। এটা হচ্ছে তাহলে রিচার্জিং এর বেলায় সামগ্রিক কোষ বিক্রিয়া। তা আমরা দেখতে পাচ্ছি ডিসচার্জিং এবং রিচার্জিং বিক্রিয়াটা জাস্ট একজন আরেকজনের অপোজিট। অর্থাৎ আমরা যদি এই বিক্রিয়াটা একটা উভমুখী তীরচিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে যখন সম্মুখ বিক্রিয়া সংঘটিত হবে তখন সেটা হবে ডিসচার্জিং এবং যখন পশ্চাৎমুখী বিক্রিয়া সংঘটিত হবে তখন সেটা হবে রিচার্জিং বিক্রিয়া। তো আমরা বিক্রিয়াটিকে এভাবে প্রকাশ করতে পারি। আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং প্রক্রিয়া দেখলাম এবং কি বিক্রিয়া সংঘটিত হয় সেগুলো দেখলাম। এখন এই লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো মূলত রিচার্জেবল যে কোনো খুব
দীর্ঘস্থায়ী যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন সেলফোন, তারপর ল্যাপটপ, এই ধরনের যন্ত্রপাতির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ যেগুলোকে আমরা পুনরায় চার্জ করে পরিচালনা করতে পারি, সেই ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। এছাড়া আমরা যে লেড স্টোরেজ ব্যাটারি সম্পর্কে পড়েছিলাম, লেড স্টোরেজ ব্যাটারির কিছু অসুবিধা থাকার কারণে যেসব ক্ষেত্রে লেড স্টোরেজ ব্যাটারি ব্যবহার করা হতো, সেই ক্ষেত্রগুলোতে এখন লেড স্টোরেজ ব্যাটারির পরিবর্তে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করার চল শুরু হয়েছে। তো আশা করি আজকে লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে আলোচনা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।